পাঠটা পড়তে না চাও? স্বদেশ আমার, জননী আমার, তোমাকে ঘিরেই আমার সব স্বপ্ন, সব স্বাদ। কোথাও যাব না আমি। এত নদী, এত সবুজ প্রান্তর, পাখির গান, এত কোমলতা, এত বৃষ্টি, এত সোনামাখা রোদ, এত গাছগাছালি, এত পাখপাখালি কোথাও পাবো না জানি। মনে পড়ে ছেলেবেলার কথা। বৈশাখের ঝড়ে আম কুড়াতে গিয়ে খেলার সাথীদের সাথে কত কাড়াকাড়ি, কত মারামারি, কত ঝগড়াঝাঁটি। অথচ সেই সাথীদের একবার দেখার জন্য মন ছুটে যায় তেপান্তরের মাঠে, অজানা দেশে। পাখির পালকের মতো এত স্মৃতি, এত সৌরভ, এত ভালোবাসা কোথাও পাবো না জানি। ওপেন বায়োস্কোপ খেলার সময় চুল টানাটানি, কার যার সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ ছিল ৭ দিন। এখন তার কথা ভেবেই ভিজে যায় চোখ, থেমে যায় কাজ। শান্ত যমুনাও একদিন ভয়াল মূর্তি ধারণ করে ঠাকুরদার সাজানো ঘরবাড়ি, দালান কোঠা, গাছপালা, সব, সব গ্রাস করেছিল মুহূর্তেই, তবুও তাকে দোষ দেয়নি ঠাকুরদাদা। ম্লান মুখে শুধু বলেছিলেন, যমুনারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। মাগো, তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। গেলে মমতা মাখা এত সব ভালোবাসা একটু একটু করে ফিকে হয়ে যাবে জানি। সত্যি বলছি, কোথাও যাব না আমি। গেলে এত সব ভালোবাসা একটু একটু করে ফিকে হয়ে যাবে জানি। স্বদেশ আমার, জননী আমার, তোমাকে ঘিরেই আমার সব স্বপ্ন, সব স্বাদ। সব স্বপ্ন, সব স্বাদ। বন্ধুরা, এতক্ষণ যে লেখাটা আমি পাঠ করলাম তার শিরোনাম শুধু তোমাকে। এটা আমার লেখা নয়, এক গুণীজনের গুণের কদর আমি করতে জানি না, তারপরও সে গুণের বহিঃপ্রকাশ করলাম। তিনি আর কেউ নন, একাধারে নাট্য ব্যক্তিত্ব, নাট্যকার, উপস্থাপিকা, লেখিকা, লেখক, নাট আ আ আমাদের খুলনা বেতারে তার লেখা অনেক, অনেক নাটক প্রকাশিত হয়েছে। নাটক হয়েছে, নাটকে নিজে অভিনয় করেছেন, ঘরোয়া অনুষ্ঠান করেছেন। ছোটদের যে কল্লোল অনুষ্ঠান হতো, সেই কল্লোল অনুষ্ঠানে সেই সুরেলা কণ্ঠ আপনারা যারা শুনেছেন, আজ তার লেখাই আমি পাঠ করলাম। হ্যাঁ, বন্ধুরা, একটু পরেই তার সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব। হয়তো বেতারের মাধ্যমে, রেডিওর মাধ্যমে তার সুরেলা কণ্ঠ শুনেছেন। সকলে খুলনা শহরে অনেকেই চেনেন, দেশের বিভিন্ন জায়গার লোকে চেনেন। তারপরেও অনেকেই আপনারা জানেন না। তিনি হলেন অন্য কেউ নয়। তিনি হলেন আমাদের প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, কল্পনা ব্যানার্জী বরুণা। যার নাম সবসময় আপনারা জানেন বরুণা ব্যানার্জী দিয়ে লেখা হয় সব লেখা, সব নাটক, সব কবিতা, গল্প। তিনি আমাদের বরুণা ব্যানার্জী। দিদি, কেমন আছেন? ভালো আছি। দিদি, আজ আপনার সাথে একটু গল্প করতে আসলাম, আড্ডা দিতে আসলাম। আমি ঠিক জানি আছে। আপনি অনেক লেখেন, অনেক লেখালেখি করেন। তাই আপনার সাথে আড্ডা দিতে এসেছি। আপনার লেখা শুনব। আপনার আমি লেখা খুব কত আগে একটা থেকে? লিখি না। আমার কোনো বইও প্রকাশিত হয়নি। আমি রেডিওতে নাটক লিখেছি, সেগুলো রেডিওতে অভিনীত হয়েছে, প্রচার হয়েছে সেগুলো। হুম, আর হুম। আমি নাটক করেছি। কিন্তু কোনো বই আজ পর্যন্ত প্রকাশিত হয়নি। একটু যেটা জোরে। হয়েছে সেটা হচ্ছে অনুগল্প। উম বিভিন্ন পত্র-পত্রিকায়, ৩-৪ টে পত্র-পত্রিকায় অনুগল্প। আর কিচ্ছু না। কবিতাগুলোও প্রচারিত হয়নি।
আমি পড়েছি। একটু চেতনা জোরে। মুক্তিযুদ্ধ সেখানে পড়েছি এই আরকি। হ্যাঁ, আর দিদি আসল কাজ হচ্ছে শিক্ষকতা। আমি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় ছিলাম। ওটাই আমার ভালোবাসার, ভালো লাগার জায়গাই হচ্ছে ছাত্রছাত্রীরা। আমি এই কথাটা বলতে যাচ্ছিলাম, দিদি আমার মুখের কথাটা কেড়ে নিয়েই বলে ফেললেন। দিদি কিন্তু একজন শিক্ষক ছিলেন। ইনি এখন অবসরপ্রাপ্ত। তার জন্য আমি সেই কথাটাই বলতে যাচ্ছিলাম যে দিদির অনেক ছাত্রছাত্রী। তার লেখা নাটক বেতারে প্রচারিত হয় আমি বলেছি। তিনি কিন্তু একজন আবৃত্তিকার, লেখক। আমরা দিদির কাছে চলে যাই তার লেখা শুনতে। তার লেখা শুনতে বা লেখা পাঠ করতে আমি পাগল। দিদি, আপনার লেখা যদি আমাদেরকে শোনাতেন। দিদি খুঁজতে আমরা আরেকটু কথা বলতে আপনি খুঁজুন হুম, আর কথা বলুন। হুম, দিদি অবসর জীবনে এখন কেমন লাগে? আমার খারাপ লাগে না। আমি প্রচুর গান শুনি, প্রচুর বই পড়ি। হুম, আজকেও পড়ছিলাম অতীন বন্দ্যোপাধ্যায়ের আচ্ছা, আচ্ছা, বই। তারপর রবীন্দ্রনাথ, নজরুল, নজরুলের উপরে নাটকও লিখেছি, আচ্ছা, আচ্ছা। ধূমকেতু। আমি পড়ছি এখনো। আমার লাইব্রেরির সঙ্গে সংযোগ রয়েছে। আমি পড়াশোনা করি আর গান শুনি অবসরে। আর দর্শক বন্ধুরা মনে হয় একটু কম শুনতে পাচ্ছেন। দিদি আরেকটু লাউডে কথা বলতে হবে। একটু জোরে কথা বলতে হবে। যাই হোক, আ আমরা দিদির কাছে কবিতা শুনতে চলে যাই। আমরা কবিতা শুনি। দিদির লেখা কবিতাই আমরা শুনি। এরপর আমরা আবৃত্তি। ছেলেটি এখন কোথায়? একটা টাকা দেবে মা? দুদিন কিছু খাইনি। ৫-৬ বছরের ছেলে, খড়ি ওঠা, লিকলিকে শরীর, বুকের পাঁজরের হাড়গুলো গোনা যায়। চোখের পাতা ভিজে এলো, আমাকে দেখছে অপলক। দুটো টাকা দিলাম। তোর নাম কি? তোর বাবার মা কোথায়? সামান্য সময় নিয়ে বলে, বাবা কোনোদিন ছিল না। মা গতকাল নিজেকেই নিজে শেষ করেছে বিষ পানে। পুলিশ এসে নিয়ে গেল কোথায় কে জানে? সে তো আজকের কথা নয়, কত দিন হয়ে গেল জানি না ছেলেটি এখন কোথায় আছে, কেমন আছে। মমতা নয়, ভালোবাসা নয়, বুঝি বা কান্নাও নয়। অনাদরে অবহেলায় চলেছে সে, হয়তো আয়লা এসে ভাসিয়ে নিয়েছে, নয়তো চোরাচালানিদের দলে ভিড়েছে। কে জানে, কে বলতে পারে এখন সে কোথায়? তখন একবার মনে হয়েছিল বাড়িতে নিয়ে আসি, টুকটাক হাত এড়ানোর কাজগুলো তো চলবে, কিন্তু পারিনি। যুদ্ধোত্তর বাংলাদেশ, আমরা তখন বড্ড এলোমেলো, অগোছালো, ভালোভাবে থিতু হতে পারিনি তখনও। অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত প্রায়, পোড়া বাড়িঘর, অল্প স্বল্প মেরামতের কাজ চলছে। নিজেদেরই দাঁড়াবার জায়গা নেই। ওকে কোথায় শুতে দেব? বসতেই বা দেব কোথায়? বাড়িতে আনা হলো না ওকে। ক্যালেন্ডারের পাতা উল্টে যায়, এখনো স্কুলের পাশে সেই পরিচিত লাইট পোস্টের পাশে দাঁড়ালে আজও শুনতে পাই, আমায় একটা টাকা দেবে মা? দুদিন কিছু খাইনি। এখন আমি একা বিছানায় শুয়ে, নিস্তব্ধ, নিঃশব্দ, নিশুতি রাত, চারিদিকে বিষণ্ণ আলো ছড়ানো, কিছুতেই ঘুমোতে পারি না। সেই ম্লান মুখ আমাকে তাড়িত করে। মনে মনে বলি, আমাকে ক্ষমা করিস বাবা, আর যেখানেই থাকিস ভালো থাকিস, এইটুকু বিশেষ সংবাদ। চমৎকার, চমৎকার দিদির কবিতা শুনলাম। দিদির লেখা, আসলে দিদির লেখার আমি একজন ভক্ত। দিদি প্রচুর লেখেন, প্রচুর লেখেন, প্রচুর পড়েন। সবথেকে বড় কথা তিনি প্রচুর পড়েন। বন্ধুরা, দিদি কিন্তু অভিনয়ও করেন। আপনারা সেটা সরাসরি দেখেন নাই। কিন্তু সেই অভিনয় আমরা তার কাছ থেকে দেখব এবং শুনব। আমরা চলে যাই
আ একটা অভিনয় আমরা শুনে উপভোগ করে আসি। দিদি, যদি এটা একটা নাটকের একটা সংলাপ, এটা সংলাপ। রবীন্দ্রনাথের হুম, হুম। স্ত্রীর পত্র। ওটা শেষেরটুকু সামান্য একটু পড়ছি অংশবিশেষ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি তীর্থে এসেছি। বিন্দুর আর আসবার দরকার হলো না। কিন্তু আমার দরকার ছিল। আমি আর তোমাদের ২৭ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে ওই মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি জেনেছি। আর আমার দরকার নেই। আমার সামনে আজ নীল সমুদ্র। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখেছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবার আমার আবরণখানা ছিন্ন করে দিয়ে গেল। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই। ওই পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি আর করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিলেন। তার শিকলও তো ভারী কম ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। তিনি থাকলেন তার সাধনা নিয়ে। এই লেগে থাকাটাই তো বেঁচে থাকা। আমিও বাঁচবো, আমিও বাঁচলুম তোমাদের চরণ তল্লাশ্রিত মৃণাল। চমৎকার, চমৎকার। আসলে আ এটা রবীন্দ্রনাথের লেখা, তাই তো? রবীন্দ্রনাথের লেখা হ্যাঁ, স্ত্রীপত্র। রবি ঠাকুরের কিন্তু লেখা সেই কিন্তু নাটক থেকে, আমি নাট্যরূপ হ্যাঁ, দিয়েছিলাম। নাট্যরূপ দিয়েছিলেন একটা গল্প থেকে। সেটাই দিদি লিখেছিলেন। ন রবীন্দ্রনাথের লেখা গল্পের থেকে একটা নাট্যরূপ আ দিয়েছিলেন। সেটাই ইনি অংশবিশেষ আমাদেরকে শোনালেন। আমরা চলে যাই আবারও দিদির কাছে, দিদির কবিতা উপভোগ করি। কেমন হবে বন্ধুরা? আমি দিদি আরেকটা কবিতা। আমি ভালোবাসি আবৃত্তি করতে। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। আমি একটা হ্যাঁ, আবৃত্তি। আবৃত্তি করি আমি। কেমন? হুম, এতক্ষণ তো নিজের লেখা, হুম। ওটা তো নিজের লেখাই ছিল। আচ্ছা, আচ্ছা। এবার আমরা আবৃত্তি শুনবো। আমি ছোটদের জন্যে বরুণা করি। ব্যানার্জির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বরুণা ব্যানার্জির কণ্ঠে তিনি একজন আবৃত্তিকার, আবৃত্তি শিল্পী। সেহেতু আবৃত্তি আমাদেরকে শোনাচ্ছেন। আ কার লেখা? এটা জীবনানন্দ দাশ। আচ্ছা। জীবনানন্দের লেখার অদ্ভুত থেকে। আঁধার। হ্যাঁ। অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ। আজ যারা অন্ধ সবচেয়ে বেশি দেখে তারা। যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প বা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। চমৎকার, চমৎকার। আসলে আমরা এভাবে যদি সারাদিন বসে তার কবিতা শুনি, তার কণ্ঠে আম আ শুনি কোনো কবিতা, আমরা সারাদিন ধরে শুনতে পাবো। হ্যাঁ, দিদি আরেকটি আ আবৃত্তি নাকি এটা কবিতা? আবৃত্তি করি। হ্যাঁ, হ্যাঁ, আবৃত্তি করুন। আমার লেখা আরো আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই। যাপিত জীবন জি। মৃত্তিকা গুণ। আচ্ছা, আচ্ছা। বোকা মেয়ে, তুই জীবনটা গোছাতে পারলি না। পারলাম না। চেষ্টা করেছি। সত্যি, সত্যি, সত্যি। ৩ সত্যি বলছি। খুব নিষ্ঠার সাথেই চেষ্টা করেছি। ভালো মেয়ে হয়ে চেষ্টা করেছি। সৎ থেকে ধৈর্য ধরে ভালোবেসে যা খাই না তাও রান্না করেছি। অসুখে সেবা করেছি। সলজ্জ হেসেছি অর্থহীন নিঃগামী রসিকতায়। মতপার্থক্য সত্ত্বেও উচ্চগ্রামে ওঠাইনি কণ্ঠ। অন্যের মাকে মা ডেকেছি, অন্যের বাবাকে বাবা। নিস্তনি বনের গর্বে গর্বিত হয়েছি। মধু মাখিয়ে মাখিয়ে থামিয়েছি খেদ। কত রাত বিনিদ্র জেগেছি, কত বেলা না খেয়ে থেকেছি।
সৌন্দর্যের পারদ নামতে দিইনি নিচের কাঁটায়, শতকরা বেশিরভাগের যাপিত জীবনের প্রতিরূপ হতে চেষ্টা চালিয়েছি। মাটি স্পর্শ করে, আকাশ স্পর্শ করে কতদিন লিখিনি কবিতা তোমাদের তুষ্টি লাভের আশায়। কতবার ভেঙেছি স্বরূপ আমার, সত্যি সত্যি সত্যি, ৩ সত্যি, এত করেও জীবনটা গোছাতে পারিনি। বাহ! চমৎকার, চমৎকার আবৃত্তি শুনছি আমরা। আ আমরা শুনছি দিদি, আপনার লেখালেখির কথা একটু জানতে চাই। আপনি কবে থেকে লেখালেখি করেন? আমি ওই যে স্কুলের ম্যাগাজিন জি। ছোটবেলা থেকে, তারপরে বিএড করতে গেলাম ময়মনসিংহে। টিচারদের উৎসাহে আমি স্ক্রিপ্ট তৈরি করেছি। তারপরে যেকোনো একটা অনুষ্ঠানেরই হুম, হুম। এরপরে গান, কবিতা সবকিছু দিয়ে স্ক্রিপ্ট তৈরি আচ্ছা। করা। তারপরে আমার বন্ধু একজন ছিল, ও প্রত্যেক বছর আমাদের স্পোর্টস হতো মাঠে। স্পোর্টস ১ম থেকেই ও আমাকে বলত, "তুই লিখে দিবি, আমি ওটা পড়ব।" আচ্ছা, ধারাবর্ণ আচ্ছা। না, কিন্তু আগের থেকে লিখে দিতাম। প্রতি বছর বাড়িতে অনুষ্ঠান আপনি হতো। তো উপস্থাপনাও করতেন। হ্যাঁ, বাড়িতে হুম, অনুষ্ঠান হতো রবীন্দ্র নজরুল জয়ন্তী। হুম, হুম, আর আমার বাবা টিচার ছিলেন, ছাত্রছাত্রীরা যখন চলে যেত ফেয়ারওয়েল হুম। সময় তখনও অনুষ্ঠান হতো। তখন আমরা ওই সবাই যে যার মতো অনুষ্ঠান করতাম। ওটাই আমার হাতেখড়ি বলা যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার দাদার পাড়ার ১ম ছাত্র। ওইটা না, ১ম আপনি স্কুলে যে লেখালেখি করেছেন হ্যাঁ, সেখান থেকে শুরু। স্কুলে, হ্যাঁ, সেখান স্কুল, থেকেই শুরু। কলেজ, হুম, তারপরে বিএড কলেজে। হ্যাঁ। কিন্তু সেটা ছোটখাটো পত্র-পত্রিকায় আচ্ছা, আচ্ছা। মারাত্মক কিছু না, না সেটা নামকরা ওইটাই বড় কিছু ওই না। বয়সে ওইটাই বড় না, ধরতে হবে। তাই না? না, একেবারে বইও বেরোয়নি। হুম। আমি না, নামকরা কিছুই না। হ্যাঁ, বন্ধুরা অতি দিদির সাধারণ। যদিও বই বের হয়নি, কিন্তু তার অনেক লেখা আছে, অনেক লেখা আছে। তার এখানে যে ডায়েরিটা নিয়ে উনি বসেছেন, যে ডায়েরিতে পুরা তার কবিতা লেখা, এবং তার কবিতা পাঠ করলে আমি তো ১ম একটা পাঠ করিয়ে শুনিয়েছি, ২য় একটা পাঠ করিয়ে শুনিয়েছেন। আসলে তার কবিতা একবার ধরলে খুব পড়তে ইচ্ছে করে। আমরা চলে যাই দিদির কবিতা শোনার জন্য। দিদি, আরেকটি কবিতা। দিদি, আপনি যে এই যে লেখালেখি করেন, কবিতা, তারপর নাটক, এত কিছুতে আপনি জড়িত ছিলেন। আ তা এটা আ দাদাবাবুর কথা একটু জানতে চাইবো। উনি কি আপনাকে আ এগুলো সহজভাবে মেনে নিয়েছেন? অনেক সময় দেখা যায় না যে স্বামীরা মানতে চায় না। উনি কি মেনে নিয়েছেন? না, কখনো উনি বাধা দেননি। বাধা দেননি। গুড। কখনো বাধা দেননি, কেননা উনিও তো এসবের মধ্যে সাংস্কৃতিক আছেন। মানা। হুম। আচ্ছা, গুড। বাধা দেননি। হ্যাঁ, আসলে বন্ধুরা আমি একটা কথা বলি যে দাদাবাবুকে দেখি এখনো পর্যন্ত যেখানে অনুষ্ঠান হয়, দাদাবাবু কিন্তু দিদিকে নিয়ে চলে যান। এটাই কিন্তু আমি দাদাবাবু বলে ফেলেছি। আমি আ সরি, আসলে দিদির হাসব্যান্ড তো দাদাবাবুই হন। উনাকে কিন্তু আমরা সম্বোধন করি স্যার, স্যার বলে। তো এখানে স্যার বললে কেমন লাগে এজন্য আমি দাদাবাবু বললাম। তো উনাকে এখনো দেখি যে উনি নিয়ে যান। মোটরসাইকেলে করে উনি দিয়ে আসেন। মোটরসাইকেলে বাহ! না, আ এমনি রিক্সা করে চলে যাই। এমনি রিক্সা করেও চলে যান বা মোটরসাইকেলে করেও চলে যান। এই যে ২ জনের এখনো পর্যন্ত এই যে এত সুন্দর মিলন, মিলন, মিলন মেলা খুব ভালো লাগে। তো ঠিক আছে দিদি, আপনি আপনার কাছে কবিতা শুনতে চলে যাই। প্রবাস। কত দিন হয়ে গেল প্রবাসে কাটে না সময়। বিষাদ, ক্লান্তি আর দুঃখ নামে সারা ঘরময়। প্রদীপে ঈষৎ আলো জ্বলে টেবিলে আমার। মনের আলোটা নিভে বেড়ে গেছে করুণ আঁধার। আঁধার গভীর হলে মনে পড়ে নিপাকে আমার। তারা আজ কোথায় আছে তার কিছু জানি না আমি। শুধু জানি কলেরায় মারা গেছে অলকার স্বামী। অমল কোথায় আছে? হারু কোনো কাজ পেল কিনা? অরুণকে এখনো কি ভালোবাসে আমাদের বিনা? এখন প্রবাসে আছি, এসবের খবর রাখি না। পরিচিত মুখগুলো দেখার জন্যে কেবলই ভাবি, একদিন খুলে দেব এ ঘরের তালা চাবি, আমার মায়ের কাছে ফিরে যাব কাল বেলা শেষে। কিছু স্মৃতি রেখে যাব এইখানে আমাদের মেসে। বাহ! চমৎকার, চমৎকার।
দিদি আপনি যে প্রবাস নিয়ে আপনি লিখেছেন, এই প্রবাস শব্দটা শুনে আমার মনে পড়ে গেল, আপনি তো প্রবাসেও থাকেন। তো না, আপনার আমি একবারই গেছি ৭.৫ মাস হ্যাঁ, ছিলাম। আমার সেইটাই। সবচেয়ে হ্যাঁ, আকর্ষণীয় বিষয় আ হচ্ছে আমার নাতি দুটো। আচ্ছা, আচ্ছা। ভীষণ নাতি দুটো। মজা, ভীষণ আনন্দ দেয়। আচ্ছা, ওদের প্রতিদিন ভিডিওতে এখন দেখি। আচ্ছা, আচ্ছা, ওদের একদিন না দেখলে আমার ভালো লাগে না। আচ্ছা। আমার আ ওরাই আমার সবচেয়ে বেশি ছেলে, হুম, তারপরে মেয়ে, জামাই সবাই তো সবাইকে ভালো লাগে। কিন্তু বাচ্চা দুটো যে অফুরন্ত আনন্দ দেয় এক্কেবারে চিন্তা করার বাইরে। আচ্ছা। তা আপনার ওখানে ভালো লাগে? নাকি বাংলাদেশে ভালো লাগে? কোনটা ভালো লাগে? ২ দেশের ভিতরে কোনটা ভালো লাগে আপনার? আমার দেশের জন্য মন কাঁদে আর ওখানে এনজয় করি ওদের। এখন কি মুশকিল না? হ্যাঁ, খুবই মুশকিল। ওদের ভালো লাগে হুম, ওখানে থাকি। কিন্তু ওখানে থাকলে আমার দেশের জন্য ভীষণ মন কাঁদে। আচ্ছা। বিশেষ করে দেশ, গোটা দেশ বলব না, মনে হয় এখনো চোখ বন্ধ করলে আমি ফরিদপুর শহর দিয়ে হেঁটে বেড়াই। ফরিদপুর শহর দিয়ে হেঁটে বেড়ান। হেঁটে বেড়াই। জন্ম, বেড়ে ওঠা, রাজেন্দ্র কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, গভর্নমেন্ট গার্লস স্কুল, সেসব বন্ধুদের সাথে আমেরিকায় বসে কথা বলি। আচ্ছা, আচ্ছা। খুব ভালো লাগলো। উম ছোটবেলার কথা-টথা সব হ্যাঁ, বলি। আপনার ছোটবেলার ওই যে স্মৃতিটা নিয়েই তো আমি পাঠ করলাম। যদি হ্যাঁ, আরেকটি কবিতায় চলে যাই আমরা। আসলে দিদি যখন ওইখানে নাতি-নাতনিরা আদর পায়, যখন আপনাকে ভালোবাসে তখন মনে হয় ওইখানেই থেকে যাই। আবার গেলে ২ দিন পর ওইখানে চলে যাই। আবার ২ দিন পরে মনে হয় যে বাংলাদেশে ফিরে আসি। তাই না? হুম, এটা এরকম। দেখছি, ওটা দেখছি হ্যাঁ। Facebook এ, তখন মনে হয় আমি যদি থাকতে পারতাম। হ্যাঁ। আচ্ছা দিদি আরেকটি কবিতা। হয়তো এমনি হয় সবকিছু। তোমাকে অমীমাংসিত ভালোবাসা দিতে, দিতে নগরের বসন্ত উধাও। হয়তো এমনি হয় সবকিছু। সোনালি আশ্বিনে ঘর ভরে থাকে শুধু বেদনার ফুল। হয়তো এমনি হয় সবকিছু। চমৎকার। দিদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। এই যে লেখালেখি নিয়ে, আবৃত্তি নিয়ে, আমি নাটক নিয়ে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছোট্ট একটা কবিতা পড়ে দিই। ও হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। দূরে গেলে দূরে থাকা হয়, হুম। কাছে এলে কাছে। হারিয়েছি অনেক সময়। এখন যেটুকু বাকি আছে কাছে, কাছে থাকি। হাতের উপরে হাত রাখি, কাছে থেকে মুছে দিতে চাই না থাকার ভয়। যেন বুঝি দূরে থাকাটাই তোমার আমার পরাজয়। যেন বুঝি যে বলেছে যাই, আসলে সে বলেনি কিছুই। ঘরে তার বাজেনি সানাই, উঠোনে ফোটেনি তার জুঁই। তাহলে যেও না আর দূরে, তাহলে সকল বুক জুড়ে থাকো তুমি, ভেঙে দাও ভুল। হৃদয়ে সুরের জ্যোতি আঁকো, উঠোনে ফোটাও কিছু ফুল। চমৎকার, চমৎকার। আসলে এভাবে আবৃত্তি সারারাত ধরে শুনলেও মানে মিটবে না স্বাদ। এটাই বলব। না, বন্ধুরা, অতটা না। আমরা আ দিদির কাছে অনেক কবিতা আ শুনলাম, নাটকের স্ক্রিপ্ট তার মুখে শুনলাম। আ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। দিদির কাছে একটু জানতে চাইবো যে দিদি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? তবে হ্যাঁ, আমি আর মাইক্রোফোন ধরব না। আপনাদের সাথে কথা হবে দিদির। তবে তার আগে আমি বলে নেই বরুণা ব্যানার্জির যে অনুষ্ঠান আপনারা উপভোগ করলেন, এই অনুষ্ঠান কেমন লেগেছে একটু জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং দিদির কাছ থেকেই আমরা সমাপ্তি টানব। বলুন দিদি দর্শকদের উদ্দেশ্যে কিছু। যারা দেখলেন, দেখবেন, তাদের অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অফুরন্ত ভালোবাসা তাদের জানাই। আর যেহেতু শিক্ষকতাটাই আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা, আমার ছাত্রছাত্রীদের এখনো রাস্তাঘাটে দেখি, খুব ভালো লাগে। আমি সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুক, সবাই আরো উন্নতি করুক। এখনো যোগাযোগ আছে অনেকের সাথে। অনেকে বলে, "ওই বই পড়ার ইচ্ছাটা আপনার কাছ থেকেই জন্মেছিল।"
ওই আপনার বুক শেলফের থেকে ওই বইটা দিছিলেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইটা আমি আপনার কাছ থেকে ১ম এনে পড়েছিলাম। এগুলো শুনলে ভালো লাগে। আর সবচেয়ে যেটা ভালো লাগে, একটা পুরনো ছাত্র দেখা হলে যা করে আমার সাথে, সেটা নিয়েও আমি একটা অনুগল্প লিখেছি। অনেকদিন আগে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সেই কবিতাটা পড়াতে গিয়ে আমি ওদের বলেছিলাম যে, "তোমরা ডিসেম্বরে পরীক্ষা শেষ হলে দাদাবাড়ি নানাবাড়ি যাবে। প্রকৃতির সঙ্গে মিশবে, দেখবে বাবুই পাখির কি চমৎকার বাসা।" আমার ওই বাসাটা খুব ভালো লাগে। আমি গ্রামে যাই বছরে একবার। আমাদের গ্রাম নেই কিন্তু। আমি যাই আমার বাবার ছাত্র, আমার পরিচিত এদের কাছে। তা তোমরা যাবে, গিয়ে অ্যা গ্রাম উপভোগ করবে, প্রকৃতি দেখবে। কেননা আমি যখন পাঠ জাগ দেওয়া বোঝাই ক্লাসে, জাগ দেওয়া শব্দটা ছাত্ররা বুঝতে পারেনি। আমি তখন বলেছি, "তোমরা যদি জাগ দেওয়াটা দেখতে তাহলে ভালো করে বুঝতে।" সেইরকম তোমরা প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। আর সেই জন্যে ওদের একদিন ক্লাসে বলেছিলাম, তা দীর্ঘ ৮-১০ বছর পর সোনাডাঙ্গা দিয়ে হাঁটছি। আমার এক ছাত্র আমাকে বলছে, "টিচার আপনি এখানে কোথায় থাকেন? আপনাকে আমি কত খুঁজছি।" আমি বললাম, "কেন?" "খুঁজছি আপনার জন্য, আমি একটা বাবুই পাখির বাসা দেশ থেকে এনে রেখে দিয়েছি। সেটা আমি দেব। ঠিকানা বলেন, ফোন নাম্বার বলেন।" ও বাড়িতে এসে দিয়ে গেল, ছবি তুলে নিয়ে গেল। সেটা সুন্দর প্যাকেট করে নিয়ে আসছিল। এইসব স্মৃতি আমার ভীষণ ভালো লাগে। আমার ওই ছাত্রছাত্রীরাই প্রাণ। ওরাও খুব অবাক হয়ে বলত, "এতটা মুখস্থ বলছেন?" কবিতা শেখাতাম তো ওদের বার্ষিকী যেটা হতো আরকি সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে। তো সেই জন্যই বলছি, আমার ছাত্রছাত্রীরাও ভালো থাকুক। যারা শুনছেন দর্শক, সবার মঙ্গল হোক। সবাই নিজ নিজ কাজে ভালো থাকুন, সৎ থাকুন, মানুষকে ভালোবাসতে শিখুন, মানবিক হন। আমার ওই একটাই চাওয়া, সবাই যেন মানবিক হয়। সবার এবার মঙ্গল কবিতায় চলে কামনায়। যান। তো শেষ শুনলাম যে, না, বলেছি যে আপনার কথার পরে একটা কবিতার সাথে শেষ হবে আমাদের। তাই? হ্যাঁ, যদি না শোনাতে চান সেটা আলাদা। না, আমি তো আ তাহলে আমি রবীন্দ্রনাথের কবিতাই হ্যাঁ, দিয়ে শেষ পারবে। করি। জি, জি। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, "কি হয়েছে বামি?" সে কেঁদে কয়, "নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে একেনে নীলাম্বরের আঁচল এখানে ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। রবীন্দ্রনাথের হারিয়ে যাওয়া। হারিয়ে যাওয়ার সাথেই আমি হারিয়ে যাচ্ছে। আমি হারিয়ে দিদিও হারিয়ে যাচ্ছে। না, দিদি বেঁচে থাকুন এবং সেই সাথে আমি দিদির যেন সুস্থ দীর্ঘজীবন ও থাকি, সুস্থ সবার কাছ থেকে দিদি সুস্থ থাকুন ও দিদিকে দীর্ঘ জীবন দিন সৃষ্টিকর্তা, এই বলেই শেষ করলাম। ভালো থাকুন আপনারা।